Hello my dear students of class 9. Welcome to you all to our online class presented by Besanur Model School. Okay, in our last class we have discussed about his first fight. Today I am going to discuss about lesson number 9, that is the North Sea, written by Philip Larkin. Okay, একটু আমরা ইন্ট্রোডাকশনটা দেখে নিই ফিলিপ লার্কিন সম্পর্কে। ফিলিপ আর্থার লার্কিন 1920 to 1985 অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1985 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট, একজন রিনাউন্ড মিন্স ফেমাস, একজন বিখ্যাত ইংলিশ কবি অর্থাৎ ইংরেজ কবি এবং ঔপন্যাসিক ছিলেন। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ সি। ওকে, অর্থাৎ কবিতার উপরে তার প্রথম যে বইটা সেটা হচ্ছে দ্য নর্থ সি, ফলোড বাই টু নভেলস। ওকে, অর্থাৎ দুটো উপন্যাসকে অনুসরণ করে এসেছিল, মানে দুটো নভেলসের পরে। জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার, জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার, হি কেম টু প্রমিনেন্স ইন 1955 উইথ দ্য পাবলিকেশনস অফ হিজ সেকেন্ড কালেকশনস অফ পোয়েমস। তিনি বিখ্যাত হয়ে এসেছিলেন বা জনসমক্ষে এসেছিলেন 1955 খ্রিস্টাব্দে তার দ্বিতীয় যে কবিতা সংগ্রহ সেটা প্রকাশের পর থেকে। দ্য লেস ডিসিভড ফলোড বাই the white sun, wedding and high windows. He was offered the positions of the poet laureate in 1984. পোয়েট লরেট মানে হচ্ছে সভাকবি, অর্থাৎ কোনো রাজার আন্ডারে যখন কবি হিসেবে নিয়োগ করা হয় তখন তাকে বলা হয় সভাকবি। তো 1984 খ্রিস্টাব্দে তিনি সভাকবির একটা অফার পেয়েছিলেন, বাট হি ডিক্লাইন্ড ইট, কিন্তু তিনি এটাকে অস্বীকার করেছিলেন বা রিফিউজ করে দিয়েছিলেন এটা। দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি শিপস, এই কবিতাটা তিনটি জাহাজের যাত্রার বর্ণনা করেছে। দ্যাট হেড টু দ্য ডিফারেন্ট ডেস্টিনেশন, যেটা ভিন্ন ভিন্ন দিকে যাত্রা করেছিল। হোয়াইল টু শিপস রিটার্ন, যখন দুটো জাহাজ ফেরত এসেছিল, ওয়ান পজেসেস ফরওয়ার্ড অ্যান্ড ফেসেস পেরিলস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তখন তৃতীয়টা এক ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে পড়ে এবং অনেক অনেক দূর পর্যন্ত চলে যায়। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্ট্রাকলস, এটা কিসের তাৎপর্য বহন করে? সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার তাৎপর্য বহন করে। অর্থাৎ একজনকে সামনের দিকে এগোতে গেলে, সফলতার পথে যেতে গেলে যে বিভিন্ন বাধা বিঘ্ন এড়িয়ে চলতে হয়, এই কবিতাটা তারই প্রমাণ। দ্য নর্থ সি, এখানে ডেফিনিট আর্টিকেল ইউজ করা হয়েছে দ্য, অর্থাৎ উত্তরের নির্দিষ্ট জাহাজটি, অর্থাৎ উত্তরের জাহাজটি একটা নির্দিষ্ট জাহাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, আই স থ্রি শিপস গো সেলিং বাই, আমি দেখেছিলাম তিনটে জাহাজ যাত্রা করেছে। ওভার দ্য সি, লিফটিং দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, উত্তাল সমুদ্রের ওপর দিয়ে। লিফট মানে হচ্ছে জেনারেলি ওপর দিকে ওঠা, তো লিফটিং মানে হচ্ছে উত্তাল, অর্থাৎ সমুদ্রে যখন টাইট থাকে, যখন জোয়ার থাকে, তখন যে সমুদ্রের অবস্থানটা হয় সেটাকে বলা হয় লিফটিং। তাহলে সমুদ্রের ওপর দিয়ে, উত্তাল সমুদ্রের ওপর দিয়ে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে বাতাস উঠে এসেছিল, অর্থাৎ যখন জাহাজগুলো যাত্রা করেছিল তখন বাতাস উঠে এসেছিল। অ্যান্ড ওয়ান ওয়াজ রিচড ফর এ লং জার্নি, এবং একটা জাহাজ দীর্ঘ যাত্রা করেছিল। রিচড মানে হচ্ছে লং জার্নি, রিচড মানেই লং জার্নি, একটা দীর্ঘ যাত্রা করেছিল। দ্য ফার্স্ট শিপ টার্ন টুওয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা পশ্চিম দিকে যাত্রা করেছিল। ওভার দ্য সি, দ্য রানিং সি, সমুদ্রের ওপর দিয়ে, ছুটন্ত সমুদ্রের ওপর দিয়ে। And by the wind all was possessed and carried to a rich country, এবং বাতাস এটাকে পুরোপুরি অধিকার করে নিয়েছিল এবং একটা সমৃদ্ধশালী দেশে নিয়ে গেছিল, অর্থাৎ একটা ধনী দেশে। ওকে, অর্থাৎ রিচ কান্ট্রি, একটা সমৃদ্ধশালী দেশে নিয়ে গেছিল। অর্থাৎ এই জাহাজটা যেন একটা ডেস্টিনেশনে পৌঁছে গেছে, পশ্চিম দিকে যাত্রা করেছে, বাতাসের সহায়তা পেয়েছে এবং একটা ডেস্টিনেশনে পৌঁছে গেছে সঠিকভাবে। দ্বিতীয় স্ট্যান্জাতে রয়েছে দ্য সেকেন্ড টার্ন টুওয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটা পূর্ব দিকে যাত্রা করেছিল। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, সমুদ্রের ওপর দিয়ে, কম্পমান সমুদ্রের ওপর দিয়ে। অ্যান্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইট ইন ক্যাপটিভিটি, এবং বাতাস এটাকে বন্য পশুর মতো তাড়া করেছিল। বিস্ট মানে হচ্ছে বন্য পশু, এ কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিম্যাল। তো বাতাস এটাকে বন্য পশুর মতো তাড়া করেছিল টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, অর্থাৎ এটাকে আটকাবার জন্য বা বন্দি করবার জন্য। অ্যাঙ্কার মিন্স হচ্ছে নোঙর, অর্থাৎ যেটা দ্বারা বর্ষির কলের মতো যেটা দ্বারা জাহাজটাকে আটকানো হয়, এক কথায় জাহাজটাকে থামানো হয়, স্টপ করা হয়, হল্ট করা হয়, সেটাকে বলা হয় নোঙর। তো বাতাস যেন বন্য পশুর মতো তাড়া করেছিল এই জাহাজটাকে আটকাবার জন্য, অর্থাৎ দ্বিতীয় জাহাজের গতিটা থামাবার জন্য।
দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটা এবার যাত্রা শুরু করেছিল উত্তর দিকে। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, সমুদ্রের ওপর দিয়ে, একটা অন্ধকারাচ্ছন্ন সমুদ্রের ওপর দিয়ে। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর, কিন্তু কোনো বাতাস উঠে এলো না। অ্যান্ড দ্য ডেক্স শন ফ্রস্টি, এবং পাটাতনগুলো তুষারের মতো সাদা, ফ্রস্ট মানে তুষার, তুষারের মতো সাদা কিরণ দিতে লাগলো। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশটা যেন অনেক ওপরে উঠে গেল এবং অন্ধকার হয়ে এলো, অর্থাৎ মেঘাচ্ছন্ন, ক্লাউডি স্কাই এখানে বোঝানো হয়েছে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, গর্বিত এক নিষ্ফল সমুদ্রের ওপর দিয়ে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব এবং পশ্চিমের জাহাজ দুটো ফেরত এসেছিল, অর্থাৎ যে দুটো জাহাজ পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যাত্রা করেছিল সেই দুটো জাহাজ ফেরত এসেছিল। হ্যাপিলি অর আনহ্যাপিলি, আনন্দিত ভাবেই হোক বা দুঃখিত ভাবেই হোক, সুখেই হোক বা দুঃখেই হোক, দুটো জাহাজ ফেরত এসেছিল অ্যাটলিস্ট, মানে যাত্রা করেছিল, অ্যাটলিস্ট রিটার্ন করেছিল। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয়টা অনেক অনেক দূরে চলে গেল। ইনটু অ্যান আনফরগিভিং সি, কোনো এক ক্ষমাহীন সমুদ্রের মধ্যে। ফরগিভ মানে ক্ষমা করা, আনফরগিভিং মানে ক্ষমাহীন সমুদ্রের মধ্যে। আন্ডারে ফায়ার স্পিলিং স্টার, নক্ষত্র খচিত আকাশের নিচে। অর্থাৎ ফায়ার স্পিলিং বলতে জেনারেলি বলা হয় আগুনের মধ্যে যখন কেরোসিন বা ধূপ বা পেট্রোল যখন ঢালা হয় তখন যে দপ করে আগুনটা জ্বলে ওঠে, শিখাগুলো ছড়িয়ে পড়ে, সেটাকে বলা হয় ফায়ার স্পিলিং। তো এখানে সেই ফায়ার স্পিলিং স্টার মানে চারদিকে নক্ষত্রগুলো জল করছে, তো সেটাকে সেই জন্য ফায়ার স্পিলিং এর সঙ্গে কম্পেয়ার করেছেন কবি। তো সেই নক্ষত্র খচিত তারাদের নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিচড ফর এ লং জার্নি, এবং এটা এক দীর্ঘ যাত্রা করলো। অর্থাৎ এই জাহাজটাকে কিন্তু বাতাস সাহায্য করে, এই জাহাজটাকে বাতাস সাহায্য করেনি জন্য এটা শুধু গিয়েছে কিন্তু ফিরে আসতে পারেনি। এটা যেন সমস্ত অবস্ট্রাকেলগুলো, সমস্ত বিপদগুলো, সমস্ত পেরিসগুলো, সেগুলোকে জয় করে, সেগুলোকে এড়িয়ে চলে, সেইগুলোর ওপর দিয়ে সেগুলোকে কনকার্ট করে অবশেষে সফলতার পথে এগিয়ে গেছে। অর্থাৎ এখানে এটাই দেখানো হয়েছে যে একটা সফলতার পথ কখনো সহজ হয় না। অর্থাৎ একটা সফলতার পথে যেতে গেলে বিভিন্ন বাধা, বিঘ্ন, বিপত্তি এগুলো এগিয়ে যেতে হবে। যেটা করেছে দ্য নর্থ শিপ অর্থাৎ দ্য থার্ড শিপ, সে এড়িয়ে গেছে এই বিভিন্ন অবস্ট্রাকেলগুলোকে এবং অবশেষে সে একটা দীর্ঘ যাত্রা করেছে। অর্থাৎ একটা মানুষের জীবনের যেটা প্রকৃত চরিত্র, অজানাকে দেখা, অদেখাকে দেখা, অজানাকে জানা, সেই আগ্রহটাই এখানে প্রকাশ করেছে দ্য থার্ড শিপ। প্রথম এবং দ্বিতীয় জাহাজের আগ্রহ ছিল না, তাদের আগ্রহ ছিল যাওয়া এবং ফিরে আসা, দ্যাট ইজ লিমিটেড ডেস্টিনেশন, অর্থাৎ একটা চেনা জানা সীমাবদ্ধ একটা লক্ষ্যস্থল। কিন্তু তৃতীয় জাহাজের লক্ষ্যস্থলটা সীমাহীন, অর্থাৎ একটা ভ্যাগাবন্ডের মতো, ওয়ান্ডারের মতো তার জীবনটা, এবং সে যেন শেষ পর্যন্ত একটা দীর্ঘযাত্রা সম্পন্ন করেছে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য টেক্সট।